ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা যে চ্যাপ্টার বা টপিক সম্পর্কে জানব সেটি হচ্ছে এনার্জি প্রিন্সিপালস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। এই চ্যাপ্টারটা আমি তৈরি করেছি মূলত দুইটি বই ফলো করে। এর একটি হচ্ছে ওপেন চ্যানেল হাইড্রোলিক্স ভ্যান্টি চাওয়ের চ্যাপ্টার 3 এবং আরেকটি হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো বাই এমডি আব্দুল হালিম স্যার চ্যাপ্টার 3। চ্যাপ্টারের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এনার্জি ইকুয়েশন, বার্নৌলিস থিওরাম, স্পেসিফিক এনার্জি, ক্রিটিক্যাল ফ্লো, ডেপথ ডিসচার্জ কার্ভ এবং এই চ্যাপ্টার রিলেটেড কিছু প্রবলেমস অ্যান্ড এক্সারসাইজেস। লার্নিং আউটকামস, এই চ্যাপ্টারের এই সমস্ত টপিকগুলো পড়ার পরে আমরা আশা করতে পারি যে আমরা এনার্জি ইকুয়েশন এবং এর সাথে যে রিলেটেড টার্মগুলো আছে সেগুলোর মাঝে ইন্টাররিলেশন বা ইন্টারঅ্যাকশনগুলো খুঁজে বের করতে পারবো। স্পেসিফিক এনার্জি কার্ভ এবং ক্রিটিক্যাল ফ্লো এই টার্মগুলোর সাথে পরিচিত হতে পারবো। ডেপথ ডিসচার্জ কার্ভ সম্পর্কে জানতে পারবো এবং এগুলো এক্সপ্লেন করতে পারবো এবং সাথে সাথে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম লাইক ক্রিটিক্যাল ডেপথ, ভ্যালোসিটি অ্যান্ড স্পেসিফিক এনার্জি অফ এ গিভেন চ্যানেল, এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এই লেকচার। আমাদের প্রথম টপিক হচ্ছে এনার্জি ইকুয়েশন বা বার্নৌলিস থিওরাম। আমরা এই চিত্রটার দিকে একটু ভালোভাবে নজর দিই। এখানে এটা হচ্ছে ডেটাম লাইন। ডেটাম লাইন কি সেটা আমরা খুব ভালোভাবে জানি, যার স্পেসিফিক লোকেশন বা হাইট যদি আমাদের জানা থাকে, পজিশন যদি আমাদের জানা থাকে সেটাকে আমরা মূলত ডেটাম লাইন বলে থাকি। আর এটা হচ্ছে টোটাল একটা চ্যানেল, যেখানে এই যে লাইনটা সেটা চ্যানেলের বেড ইন্ডিকেট করে এবং এই বেডের স্লোপকে আমরা এস নোট দিয়ে প্রকাশ করি। এখানে যেই আকাশি রঙের লাইনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াটার লেভেল, দেখাই যাচ্ছে, লেখা আছে এখানে। এটার যেই স্লোপ সেটা হচ্ছে SW এবং এখানকার এই যেই দাগটা সেটা হচ্ছে মূলত আমরা দুটো সেকশন নিয়েছি, এর মাঝে এটি হচ্ছে সেকশন 1 এবং এর জন্য এখানের যে বেড এলিভেশন সেটা হচ্ছে Z1, যেটা হচ্ছে বেড থেকে ওয়াটার লেভেল পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে Y1 এবং ওয়াটার লেভেল থেকে এনার্জি লেভেলের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি হেড। সেকশন 2তে এসে আমরা দেখলাম যে টোটাল ডিস্টেন্স বা টোটাল হেডলাইনটা একটু ডিফারেন্স হয়, আর এই ডিফারেন্সটা মূলত হয় হচ্ছে হেড লসের জন্য, যাকে HL বা HF দিয়েও প্রকাশ করা হয়। এইটুকু হচ্ছে সেকশন 2 এর ভ্যালোসিটি হেড, এটুকু হচ্ছে ওয়াটার লেভেলের ডেপথ বা হাইট, আর এটুকু হচ্ছে এলিভেশন হেড অফ সেকশন 2। ফিগারের নামটাও আমরা একটু দেখে নিই। এনার্জি ইন গ্র্যাজুয়ালি ভ্যারিড ওপেন চ্যানেল ফ্লো। এখন আমরা এই ইকুয়েশন সম্পর্কে জানতে যাব। দ্য টোটাল এনার্জি হেড অ্যাট দ্য চ্যানেল সেকশন ইজ, আমরা এই সম্পর্কে জানি, এই চিত্রটা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে H ইজ ইকুয়াল টু জেড প্লাস ডি কস থিটা প্লাস আলফা ভি স্কোয়ার বাই 2g। এখানে আরো একটা কথা বলা উচিত যে যদি চ্যানেলের স্লোপ খুব ছোট হয়, ইট মিনস যদি থিটা নিয়ারলি ইকুয়াল 0 হয়, তাহলে সেক্ষেত্রে কস থিটার ভ্যালু হয় 1, অর্থাৎ তখন আমাদের ইকুয়েশন 1টা এরকম হয়ে যায় যে H ইজ ইকুয়াল টু জেড প্লাস ডি প্লাস আলফা ভি স্কোয়ার ওভার 2g। এটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম। পরবর্তীতে আমরা যেহেতু জানি যে শক্তির নিত্যতা সূত্র বা কনজারভেশন অফ এনার্জি, এই জন্য সেকশন 1 এবং সেকশন 2 এর টোটাল এনার্জি অলওয়েজ সেম হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে Z1 প্লাস D1 cos থিটা প্লাস আলফা 1 V1 স্কোয়ার ওভার 2g ইজ ইকুয়াল টু Z2 প্লাস D2 cos থিটা প্লাস আলফা 2 V2 স্কোয়ার ওভার 2g প্লাস HF অর HL। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল এই হাইটটা এবং টোটাল এই হাইট দুটো ইকুয়াল হতে হবে শক্তির নিত্যতা সূত্র অনুসারে। যখন আমাদের এই cos থিটার ভ্যালুটা 1, মানে
যখন থিটার ভ্যালু নিয়ারলি ইকুয়াল 0 তখন এই cos থিটা টার্মটা আর থাকতেছে না, তখন দেখা যায় যে আমাদের ফর্মুলাটা দাঁড়ায় এরকম, z1 plus y1 plus alpha 1 v1 square by 2g is equal to z2 plus y2 plus alpha 2 v2 square by 2g plus hf, যেটাকে আমরা ইকুয়েশন 4 নাম দিলাম। পরবর্তীতে আমাদের এখানে যে আলফা বা আলফা 1 এবং আলফা 2 এর ভ্যালু যদি আমাদের 1 হয় এবং আমাদের কোনো কারণে যদি হেড লসের ভ্যালু 0 হয়, আমরা যদি ধরে নিই যে হেড লস হয়নি, তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, z1 plus y1 plus v1 square over 2g is equal to z2 plus y2 plus v2 square over 2g is equal to constant, কারণ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। চ্যানেলের সব ধরনের সব জায়গায় সব সেকশনে টোটাল এনার্জিটা ইকুয়াল হবে, যেটা শক্তির নিত্যতা সূত্রকে স্যাটিসফাই করে। ইকুয়েশন 5 ইজ দ্য ওয়েল নোন বার্নৌলি এনার্জি ইকুয়েশন। বার্নৌলি এই ইকুয়েশনটা ফর্ম করেছিলেন বলে ওনার নাম অনুসারে এই এনার্জি ইকুয়েশনটাকে বার্নৌলি এনার্জি ইকুয়েশন বলা হয়। আশা করি আমরা এই টপিকটা বুঝতে পেরেছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে স্পেসিফিক এনার্জি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার। প্রথমত আমাদেরকে জানতে হবে স্পেসিফিক এনার্জি কাকে বলে, যা এখানে ডেফিনিশনটা দেওয়া আছে, আমরা একটু ভালোভাবে খেয়াল করি ডেফিনিশনে কি উল্লেখ করা। দ্য এনার্জি at a given section of a channel with respect to the channel bottom is called specific energy। অর্থাৎ আমরা যদি চ্যানেলের যে বটম আছে তার রেসপেক্টে টোটাল এনার্জি ক্যালকুলেট করি, মানে চ্যানেল বটমকেই আমরা আমাদের ডেটাম লাইন ধরে নিব, সেই ক্ষেত্রে যেই এনার্জিটা পাবো, যে টোটাল এনার্জিটা আমরা পাবো, সেটাই হচ্ছে আমাদের কি স্পেসিফিক এনার্জি। আমরা টোটাল এনার্জি হেডের যেই ব্যাপারটা জানি, যে ফর্মুলাটা একটু আগেও আমরা দেখে আসলাম বার্নৌলি ইকুয়েশনের মাঝে, E is equal to z plus h plus alpha v square over 2g। কিন্তু যেহেতু আমরা এখানে বলে আসছি যে চ্যানেল বটমের রেসপেক্টে আমরা টোটাল এনার্জি মেজার করব, দ্যাট মিন্স আমাদের এলিভেশনটা 0, ইট মিন্স z is equal to 0। তো তখন এই ইকুয়েশনটা কি দাঁড়ায়, যেহেতু z is equal to 0 তার মানে z টা আর থাকতেছে না, সেক্ষেত্রে E is equal to h plus alpha v square over 2g। আবার আমরা আরো একটা জিনিস জানি যে ভ্যালোসিটির আরেকটা ফর্মুলা হচ্ছে v is equal to q over a। এখানে q মিন্স ডিসচার্জ, a মিন্স ওই সেকশনের এরিয়া। তো এই সূত্রটা তখন কি দাঁড়ায় যায়, E is equal to h plus alpha v square over 2g is equal to h plus alpha q square over 2g a square। এই ক্ষেত্রেও যদি আমরা আলফার ভ্যালু 1 ধরে নিই, তখন ওভারঅল আমাদের ফর্মুলাটা দাঁড়ায় E is equal to h plus q square over 2g a square। It can be seen that for a given channel section and discharge q, the specific energy in a channel section is a function of the depth of flow only। এই লাইনটার দিকে আমরা একটু মনোযোগ দিই ভালোভাবে। এটার মানে হচ্ছে যদি একটা গিভেন চ্যানেল সেকশন থাকে, ইট মিন্স এ যদি আমাদের কনস্ট্যান্ট হয়, যেহেতু গিভেন চ্যানেল সেকশন তার মানে এরিয়া ফিক্সড, অ্যান্ড ডিসচার্জ কিউ, ইট মিন্স কিউ ফিক্সড, তাহলে আমাদের এই টোটাল কিউ স্কোয়ার ওভার 2g স্কোয়ার এই টার্মটাই কনস্ট্যান্ট হয়ে দাঁড়ায়। দ্যাট মিন্স আমাদের যে টোটাল এনার্জি সেটা শুধুমাত্র ডেপথের ফাংশন হয়, কারণ এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু হয়ে দাঁড়ায়। তখন এইচ এর ভ্যালু চেঞ্জ হলেই ই এর ভ্যালু চেঞ্জ হবে, কারণ এটা ফিক্সড। সাপোজ এর ভ্যালু যদি 5 হয় আর এইচ এর ভ্যালু একবার যদি আমরা এক একটা ভ্যালু ধরি, তাহলে কিন্তু ই এর ভ্যালু বারবার চেঞ্জ হবে। এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা বলেই আসছি যে গিভেন চ্যানেল সেকশন, ইট মিন্স এরিয়াটা ফিক্সড,
অ্যান্ড ডিসচার্জ কিউ, মানে কিউ বা আমাদের যে ডিসচার্জ সেটাও ফিক্সড, তার মানে টোটাল ওভারঅল একটা এটাও ফিক্সড ভ্যালু, যে কারণে শুধুমাত্র এনার্জিটা তখন ডেপথের উপরে ডিপেন্ড করে। আর তাই বলা হয়েছে যে এনার্জি ইজ এ ফাংশন অফ দ্য ডেপথ অফ ফ্লো অনলি। ওকে, নাও নেক্সট টপিক, স্পেসিফিক এনার্জি কার্ভ, যেটাকে আরো একটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ইএইচ কার্ভ। নাম থেকেই আমরা বুঝতে পারছি যে মূলত যে কার্ভটা আমরা ড্র করব সেটা এনার্জি এবং ডেপথ রিলেটেড। তো এখানে আমি একটা ফিগার আঁকার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের একটা চ্যানেল বা স্ট্রিম, যাই বলি না কেন। এখানে আমরা হরাইজন্টাল এক্সিস বরাবর এনার্জিকে ইন্ডিকেট করেছি এবং ভার্টিক্যাল এক্সিস বরাবর ডেপথকে ইন্ডিকেট করেছি। ডেপথ এবং এনার্জির রিলেশনের উপর ভিত্তি করে আমরা যেই কার্ভটা পাই সেটাকেই বলা হয় ইএইচ কার্ভ বা স্পেসিফিক এনার্জি কার্ভ। আমরা পরের পেজে যাই, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু কথা লেখা আছে, কিন্তু তার আগে আমি বলতে চাচ্ছি স্পেসিফিক এনার্জি কার্ভটা কি। স্পেসিফিক এনার্জি কার্ভ হচ্ছে the plot which shows the variation of depth and energy for a given section and a constant discharge q is called specific energy curve. It means যদি constant discharge এবং একটি given section থাকে তাহলে এনার্জি এবং ডেপথের মাঝে যেই রিলেশনটা থাকে সেটাকে শো করার জন্য যেই প্লটটা ড্র করা হয়, যে কার্ভটা চলে আসে ড্র করার সময়, সেটাই হচ্ছে আমাদের ইএইচ কার্ভ। এই কার্ভটা দেখতে মূলত অনেকটা এরকম হয়। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই কার্ভের কিছু কথা লেখা আছে। The curve has two limbs, CA and CV. আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কার্ভের দুটো পার্ট বা দুটো লিম্ব আছে, একটা হচ্ছে CA আর একটা হচ্ছে CB। এর মানেটা কি? আমরা দেখতে পাচ্ছি যে CA পার্টটা বা CA লিম্বটা অলমোস্ট হরাইজন্টাল এক্সিসের সাথে মিলে যাচ্ছে, কিন্তু একদম মিলে নাই। একই রকম ভাবে আমাদের সিবি লিম্বটাও ওডি লাইনের সাথে প্রায় মিশে যাচ্ছে, কিন্তু মিশে নাই, একদম মিশে যায় না। এই দুটো লিম্বের একটা সিগনিফিক্যান্ট মিনিং আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব সামনে। তার আগে আমাদের আরো কিছু জিনিস জানার আছে। যদি কোনো কারণে আমাদের যেই এনার্জির যেই ফর্মুলা E is equal to H plus Q square over 2G by 2G square, sorry, is equal to H plus Q square over 2G square, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে যদি আমার এই ভ্যালুটা জিরো চলে আসে, যদিও সম্ভব না কারণ চ্যানেল সেকশনের ভ্যালু জিরো হতে পারে না, ডিসচার্জ জিরো হলে আর চ্যানেল স্থির বলা যেতে পারে, তারপরও সেক্ষেত্রে দেখা যাবে কি যে E is equal to H। আর যে কারণেই কখনোই আমাদের কার্ভটা সরাসরি এই লাইনকে টাচ করে না, কারণ এই লাইনকে টাচ করা মানেই কিন্তু হচ্ছে যে আমাদের এখানে কোনো ডিসচার্জ বা কোনো ডিসচার্জ নেই অথবা চ্যানেলই নেই, কারণ চ্যানেলের সেকশন এরিয়া জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে তখন সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, কারণ কখনোই একটা ভগ্নাংশের হর জিরো হইতে পারে না। আর এ কারণেই কিন্তু মূলত আমাদের ইএইচ কার্ভটা ই ইজ ইকুয়াল টু এইচ লাইনের ডান পাশে অবস্থিত। এর কারণটা আমি আরেকবার একটু ব্যাখ্যা করতেছি। সেটা হচ্ছে যে E is equal to H plus Q square over 2G a square। এখানে Q স্কোয়ার এবং A স্কোয়ার এই দুটোই হচ্ছে পজিটিভ ভ্যালু, G এর মানও আমরা জানি পজিটিভ, তার মানে ওভারঅল Q স্কোয়ার ওভার 2G a স্কোয়ার এটা একটা পজিটিভ ভ্যালু। আর আমরা যেই ডেপথের ব্যাপারটাও জানি যে ডেপথ কখনো নেগেটিভ হতে পারে না, ডেপথও হয় পজিটিভ, তার মানে ওভারঅল এনার্জিটাও হচ্ছে পজিটিভ। এখন
যদি এটা 0 হয়, ধরে নিলাম 1 মিনিটের জন্য আমরা যে কিউ স্কয়ার ওভার 2g a স্কয়ার এটা হচ্ছে 0, তাহলে আমরা পাচ্ছি E is equal to H। আর যদি 0 না হয়ে নেগেটিভ তো হওয়ার কোনো সুযোগ নাই, তার মানে এই ভ্যালুটা পজিটিভ, ধরলাম 1 2 3 এরকম কিছু, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা H এর চেয়ে তখন বড় হয়ে যায়। আর এর জন্যই আমাদের এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি কখনোই EH কার্ভটা E is equal to H লাইনের লেফট সাইডে হবে না, অলওয়েজ রাইট সাইডে হবে। তো আমরা আমাদের আগের আলোচনায় ফিরে আসি। আমরা এই কার্ভের মাঝে মূলত দেখেছিলাম যে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে সিএ আর একটা হচ্ছে সিবি পোর্শন। কেন এইভাবে সিএ এবং সিবি পোর্শনে আমরা ভাগ করেছি তার ব্যাখ্যাটা আমরা এদিকে তাকালেই বুঝতে পারবো। একমাত্র সি পয়েন্ট ব্যতীত অন্য যে কোনো পয়েন্টে, এই কার্ভের উপর অন্য যে কোনো পয়েন্টে আমরা দুটো করে ডেপথ পাবো। লাইক আমরা যদি এই পয়েন্টটা চিন্তা করি, এখান থেকে যদি আমরা কোনো পয়েন্ট নিতে চাই তাহলেও কিন্তু আমরা দুই ধরনের ডেপথ পাবো, এখানে একটা ডেপথ পাবো এবং এখানে একটা ডেপথ পাবো, এই বরাবর এখানে একটা ডেপথ এবং এখানে একটা ডেপথ, যেটা আমরা এখানেও দেখাইছি যে y1 এবং y2 কিভাবে, এই যে এই পয়েন্টে এসে আমরা দেখলাম যে এখানে দুটো ডেপথ আছে, এর একটি হচ্ছে y1 এবং একই বরাবর উপরের দিকেও যদি আমরা যাই এই কার্ভ আমাদেরকে আরো একটা ডেপথ দিচ্ছে যেটা হচ্ছে y2। শুধুমাত্র সি পয়েন্টেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র একটি ডেপথ পাওয়া সম্ভব, আর এই ডেপথকেই আমরা নাম দিচ্ছি ক্রিটিক্যাল ডেপথ। ওকে, এখানে একটি কথা বলে রাখা দরকার, যেহেতু ক্রিটিক্যাল ডেপথের পয়েন্ট ব্যতীত এই কার্ভের উপর অন্য যে কোনো পয়েন্টের দুইটি ডেপথ পাওয়া যায়, এই দুইটি ডেপথকে পরস্পরের অল্টারনেট ডেপথ বলা হয়। এর মাঝে নিচে মানে নিচের যেই পয়েন্ট বা সিএ লিম্বের উপর যেই পয়েন্টটা থাকে, লাইক আমাদের যেই y1, এটাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল ডেপথ, এবং উপরের যেই কার্ভের যে পোর্শনে যে পয়েন্টটা থাকে সেটাকে বলা হয় সাব ক্রিটিক্যাল ডেপথ। এর কারণ হচ্ছে আমাদের সি পয়েন্ট বরাবর, ও হচ্ছে আমাদের মূল বিন্দু, সি হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ডেপথের পয়েন্ট, ওসি বরাবর যে লাইনটা আমরা ড্র করেছি এই লাইনের উপরে কন্ডিশনে থাকলে সেটাকে বলা হয় ক্রিটিক্যাল স্টেট অফ ফ্লো। ক্রিটিক্যাল স্টেট অফ ফ্লো এর উপরের পোর্শনটাকে সাব ক্রিটিক্যাল এবং নিচের পোর্শনটাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল। এখন কেন সাব ক্রিটিক্যাল আর কেন সুপার ক্রিটিক্যাল বলা হয়? সাব ক্রিটিক্যাল হচ্ছে এই পোর্শনটাতে এসে দেখা যায় যে ফ্রুট নাম্বারের ভ্যালু হয় লেস দেন 1, এবং এখানের এই পোর্শনটাতে এসে দেখা যায় নিচের পোর্শনে ফ্রুট নাম্বারের ভ্যালু গ্রেটার দেন 1। তো যেহেতু ফ্রুট নাম্বারের ভ্যালু এখানে লেস দেন 1, তাই এটি সাব ক্রিটিক্যাল জোন এবং এটি হচ্ছে সুপার ক্রিটিক্যাল জোন। ওকে, আমাদের যেই ওডি লাইনটি দেখা যাচ্ছে তার একটি অ্যাঙ্গেল আছে, সেটি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই লাইনটি কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল? কারণ হচ্ছে যদি কোনো কারণে আমরা ধরে নিই যে আমাদের যে কার্ভ, এই লাইনটিকে বলা হচ্ছে কিন্তু E is equal to H লাইন, তার মানে এখানে কিউ স্কোয়ার ওভার 2g a স্কোয়ারের ভ্যালু 0 ধরে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই লাইনটার ভ্যালু হয় হচ্ছে আমাদের যেই আমরা এইচএসসি লেভেলে পড়ে এসেছি যে সরল রেখার যে ইকুয়েশন y is equal to mx, এখানে m বা ঢালের ভ্যালু বা ট্যানজেন্টের ভ্যালু হচ্ছে আমাদের 1, মানে থিটার ভ্যালু 45 ডিগ্রি। এই জন্য ওডি লাইন বা E is equal to H লাইনের অ্যাঙ্গেল বা ইনক্লিনেশন হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা মোটামুটি অল্টারনেট ডেপথ সম্পর্কেও অলরেডি বলে আসছি। আরো একটা জিনিস আছে, at point C the energy remains same for different depth. It means ddh of E is equal to 0, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে আমাদের এনার্জি মিনিমাম, এর থেকে যে পাশেই যাই আমরা অলওয়েজ এনার্জি বেশি পাবো। মিনিমাম এনার্জি আমরা সি পয়েন্টেই পাবো, এর চেয়ে কম এনার্জি পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আমাদের মনে রাখতে হবে ক্রিটিক্যাল স্টেটে বা ক্রিটিক্যাল ফ্লোতে এনার্জি মিনিমাম হয়। আমরা সামনে দেখতে পাবো যে
ক্রিটিক্যাল স্টেটে বা ক্রিটিক্যাল ফ্লো এর সময় ডিসচার্জ ম্যাক্সিমাম হয়। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এনার্জি যেখানে মিনিমাম, ডিসচার্জ সেখানে ম্যাক্সিমাম। ওকে, নাও আমাদের এই স্লাইডটাতে আমি একটি কোশ্চেন রেখেছি। কোশ্চেনটা একটু আমরা ভালোভাবে পড়ে দেখি। প্রুভ দ্যাট energy is minimum at the state of critical flow and its value is 1.58 C for rectangular channel, where HC means critical depth. আমি কিছু কথা বলে এসেছি আগে যে ক্রিটিক্যাল ফ্লো এর সময় আমাদের এনার্জি মিনিমাম, যেটা আমরা এখন প্রুফ করে দেখব। সাথে সাথে আমরা আরো একটি জিনিস প্রুফ করে দেখব, সেটি হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য এনার্জি এর মান হচ্ছে ক্রিটিক্যাল ডেপথের 1.5 টাইমস। ওকে, আমরা এখন প্রুফটা করি। এই ইকুয়েশনটার সাথে আমরা অলরেডি অনেকবার পরিচিত হয়ে গিয়েছি এবং অনেকবারই আমরা এটা বললামও আজকে। E is equal to h plus alpha v square over 2g or h plus alpha q square over 2g s square। আমাদের যে ইকুয়েশন 1 মূলত এই পোর্শনটা মানে E is equal to h plus alpha q square over 2g s square, এই ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব h এর রেসপেক্টে। তো যদি আমরা h এর রেসপেক্টে করি তাহলে আমরা এই e থেকে পাবো হচ্ছে ddh অফ e, আর h এর রেসপেক্টে h কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 1 প্লাস আলফা কিউ স্কোয়ার ওভার 2g s স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের এই EH কার্ভের মাঝে বলা ছিল কনস্ট্যান্ট ডিসচার্জ, এই জন্য আমরা আলফা কিউ স্কোয়ারের যে ভ্যালুটা আলফা কিউ স্কোয়ার ওভার 2g, এই টোটাল টার্মটাকে কনস্ট্যান্ট ধরতেছি, কারণ হচ্ছে h মূলত সেকশনের এরিয়ার সাথে রিলেটেড, ডিসচার্জের সাথে ডেপথ বা এরিয়ার কোনো রিলেশন নেই। এই জন্য আলফা কিউ স্কোয়ার ওভার 2g এই টার্মটাকে আমরা কনস্ট্যান্ট ধরে বাইরে নিয়ে রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের থাকবে শুধুমাত্র 1 ওভার এ স্কোয়ার বা a ইনভার্স 2। তো এইচ এর রেসপেক্টে যদি আমরা স্কোয়ারের a ইনভার্স 2 এর ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে -2 ওভার a কিউব, সাথে ডিফারেন্সিয়াল ফ্যাক্টরটা রাখতে হবে আমাদের বা ডিফারেন্সিয়াল অপারেটর, সেটা হচ্ছে ddh অফ a। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে মূলত এই যে মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 1 মাইনাস আলফা কিউ স্কোয়ার 2, আর এই 2 এলিমিনেটেড, সো থাকে হচ্ছে আলফা কিউ স্কোয়ার ওভার জি এ কিউব, সাথে এই জায়গায় ddh অফ a এর পরিবর্তে এটাকে আমি লিখেছি b, কারণ হচ্ছে আমরা যদি একবারের জন্য চিন্তা করি উপরে আছে dA মানে ইট মিনস এরিয়া, আর এখানে আছে কি ডেপথ মানে h, তো a ইজ ইকুয়াল টু কিন্তু স্বাভাবিকভাবে আমাদের bh ওভার h, তো h আর h এলিমিনেট হয়ে যায়, শুধুমাত্র থাকে হচ্ছে b, যদিও ডিফারেন্সিয়েশন বাট ওভারঅল ওই কনসেপ্ট অনুসারে এখানে আমাদের চ্যানেল উইডথটা ইউজ করা হয়েছে। ওকে, এরপরে আমরা আবার কি করতে পারি, এই যেখানে নিচে যে এ কিউব আছে এখান থেকে একটা এ বাইরে বের করে নিয়ে আসি আমরা, তাহলে সেক্ষেত্রে তখন থাকে কত 1 মাইনাস আলফা কিউ স্কোয়ার ওভার জি স্কোয়ার ইন্টু এই 1 বাই এটা বাইরে যেখানে নিয়ে আসছি সেটা বি এর সাথে এবার রিলেট করি, সেটা হচ্ছে বি বাই এ। আর আমরা জানি আমাদের যে হাইড্রোলিক ডেপথ তার ফর্মুলা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এ বাই বি, তো এখানে উল্টো হয়ে গেছে এই জন্য, আর আলফা কিউ স্কোয়ার ওভার জি স্কোয়ার সেটাকে আমরা বলতে পারি 1 মাইনাস আলফা ভি স্কোয়ার ওভার জি। এই যে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আলফা ভি স্কোয়ার ওভার 2g থেকে আমরা তখন কি লিখতাম আলফা কিউ স্কোয়ার ওভার 2g স্কোয়ার। তো যেহেতু v ইজ ইকুয়াল টু কিউ ওভার এ, এই জন্য আমরা এখান থেকে এটাও বলতে পারি যে 1 মাইনাস আলফা ভি স্কোয়ার ওভার জি ইন্টু বি বাই এ, ইট মিনস হাইড্রোলিক ডেপথের উল্টো 1 বাই ডি। ওভারঅল আমাদের কি দাঁড়ালো 1 মাইনাস আলফা ভি স্কোয়ার ওভার জিটি, যেটা হচ্ছে
এখানকার যে আলফা ভি স্কোয়ার ওভার জিটি, এটি হচ্ছে আমাদের ফ্রুট নাম্বারের ফর্মুলা। সো আমরা এটাকে বলতে পারি 1 মাইনাস এফ আর স্কোয়ার, কারণ আমাদের ফ্রুট নাম্বারের ফর্মুলা ছিল রুট ওভার আলফা ভি স্কোয়ার ওভার জিটি। এখন আমরা বলে আসছি আমাদের এই যেই জায়গায় যেখানে ম্যাক্সিমাম বা মিনিমামের কনসেপ্ট আসে সেখানেই হচ্ছে স্লোপ জিরো। আমাদের সি পয়েন্টে স্লোপ হবে জিরো, আর সি পয়েন্টে স্লোপ যেহেতু এনার্জি আর এইচ এর রিলেশনের উপরে এই কার্ভটা তৈরি করা হয়েছে এবং আমরা এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাই আমরা বলতে পারি ফর মিনিমাম এনার্জি ডিডিএইচ অফ ই ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা ডিডিএইচ এর ভ্যালু পেয়েছি 1 মাইনাস এফ আর স্কোয়ার। তো আমরা বলতে পারি 1 মাইনাস এফ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, অর এফ আর ইজ ইকুয়াল টু 1। ইট মিনস ফ্রুট নাম্বারের ভ্যালু আমরা পেয়েছি 1। সো আমরা বলতে পারি কি যে যেহেতু ফ্রুট নাম্বারের ভ্যালু 1, তার মানে হচ্ছে ফ্লোটা ক্রিটিক্যাল, কারণ ফ্রুট নাম্বারের ভ্যালু 1 হলে ক্রিটিক্যাল, 1 এর চেয়ে বড় হলে সুপার ক্রিটিক্যাল এবং লেস দেন 1 হলে সাব ক্রিটিক্যাল। তাহলে আমাদের কিন্তু অর্ধেক প্রমাণ হয়ে গেল এনার্জি ইজ মিনিমাম অ্যাট দ্য স্টেট অফ ক্রিটিক্যাল ফ্লো। নাও আমাদের সেকেন্ড পোর্শন, যে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য এই এনার্জির ভ্যালুটা হবে হচ্ছে আমাদের ডেপথের 1.5 টাইমস। আমরা সেটাও দেখার ট্রাই করি। ক্রিটিক্যাল ফ্লো এর জন্য আমরা কি জানি যে ফ্রুট নাম্বারের ভ্যালু হচ্ছে 1, অর ভিসি ওভার রুট ওভার জিডিসি। যেহেতু ক্রিটিক্যাল, তার মানে ক্রিটিক্যাল ভ্যালোসিটি এবং ক্রিটিক্যাল হাইড্রোলিক ডেপথ। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে যখন এফ আর স্কোয়ার ছিল ওই ক্ষেত্রে কিন্তু আলফা ছিল, তো যখন আমরা স্কোয়ার টার্মে থাকবো তখন আমাদের আলফাটা লেখা উচিত। এখানে না লিখলেও কোনো সমস্যা নেই, স্কোয়ার টার্মে নিয়ে আসলে আলফাটা থাকবে, স্কোয়ার টার্ম না থাকলে আলফা লিখলেও হয় না লিখলেও হয়, কোনো সমস্যা নেই, কিন্তু স্কোয়ার টার্মে আমরা আলফাটা লেখার চেষ্টা করব। তো তখন আমাদের বোথ সাইড যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে থাকলো হচ্ছে আলফা ভিসি স্কোয়ার ওভার জিডিসি ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা আরো একটা জিনিস বলতে পারি, উভয় পক্ষকে বা বোথ সাইডকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে ওই ক্ষেত্রে থাকে হচ্ছে আলফা ভিসি স্কোয়ার ওভার 2g ইজ ইকুয়াল টু ডিসি ওভার 2, যেটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। আমাদের ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে এটা। রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য স্বাভাবিক হিসাব যে আমাদের যে হাইড্রোলিক ডেপথ সেটাকে আমরা ক্রিটিক্যাল ফ্লো এর জন্য ক্রিটিক্যাল সেকশনাল এরিয়া ওভার আমাদের যেই চ্যানেল উইথ বিসি, এসি ইজ ইকুয়াল টু আবার আমরা বলতে পারি বিএইচসি ওভার বিসি ইজ ইকুয়াল টু এইচসি। রেক্টেঙ্গুলার চ্যানেলের উইথ ফিক্সড, ইট মিনস বি ইজ ইকুয়াল টু বিসি। তো ওভারঅল আমাদের হাইড্রোলিক ডেপথ ডিসি ইজ ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে এইচসি। সো কি থাকলো আমাদের আলফা ভিসি স্কোয়ার ওভার 2g ইজ ইকুয়াল টু এইচসি বাই 2। সেটাকে আমরা কিভাবে বলতে পারি, কারণ আমাদের এই জায়গায় দেখলাম হচ্ছে আমাদের ইকুয়েশন 2 তে কি লেখা আছে আলফা ভিসি স্কোয়ার ওভার 2g ইজ ইকুয়াল টু ডিসি ওভার 2। তো আমরা তো মাত্রই বের করলাম ডিসি এর ভ্যালু হচ্ছে এইচসি, তো ডিসি বাই 2 ইট মিনস এইচসি বাই 2। এখন আমাদের টোটাল এনার্জি ফর্মুলা হচ্ছে ইসি ইজ ইকুয়াল টু এইচসি প্লাস আলফা ভিসি স্কোয়ার ওভার 2g। এইচসি প্লাস আলফা ভিসি স্কোয়ার ওভার 2g এর ভ্যালু আমরা পেয়েছি এইচসি বাই 2, ইট মিনস 1.5 এইচসি। সো প্রুভড। আমি আপনাদের জন্য এখানে একটি অ্যাসাইনমেন্ট রেখেছি। আমি রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য প্রমাণ করেছি এনার্জি ইজ ইকুয়াল টু 1.5 এইচসি, আর অ্যাসাইনমেন্ট হচ্ছে ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য আপনাদেরকে প্রুফ করে দেখাতে হবে ইসি ইজ ইকুয়াল টু 1.25 এইচসি। ওকে, আশা করি আপনারা পারবেন। নাও আমাদের নেক্সট টপিক ক্রিটিক্যাল ফ্লো। অলরেডি আমরা ক্রিটিক্যাল ফ্লো সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি এবং অনেক কিছুই এখন আমাদের একটা আইডিয়া আছে যে ক্রিটিক্যাল ফ্লো কি বা কোন ধরনের কন্ডিশনে কখন ক্রিটিক্যাল ফ্লো হয় এবং ক্রিটিক্যাল ফ্লো এর সময় কি কি জিনিস পাচ্ছি। অলরেডি আমরা দেখেছি ক্রিটিক্যাল ফ্লো এ এনার্জি মিনিমাম হয়। তো আমরা ক্রিটিক্যাল ফ্লো সম্পর্কে আরেকটু ডিটেলস জানার চেষ্টা করব। ক্রিটিক্যাল ফ্লো জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম সেকশন ফ্যাক্টর, যেটা এখানে লেখা আছে।
at the critical state of flow আমরা যে ফর্মুলাটা অলরেডি দেখে এসেছি আগের স্লাইডে, alpha vc square over 2g is equal to dc over 2। এখানে আমাদের সেকশন ফ্যাক্টরের একটা ডেফিনেশন দেওয়া আছে, আমরা এই ডেফিনেশনটা একটু দেখার চেষ্টা করি। লেখা আছে the product of flow area and the square root of the hydraulic depth is known as the section factor। এটা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দেওয়া, মানে হচ্ছে আমাদের এরিয়া এবং স্কোয়ার রুট অফ হাইড্রোলিক ডেপথ, এই দুইটার গুণফলই হচ্ছে আমাদের সেকশন ফ্যাক্টর, যেটাকে পরবর্তীতে ডিনোটেট করা হয়েছে z is equal to a root over d, যেটাকে আমরা ইকুয়েশন 2 নাম দিলাম। যখন ক্রিটিক্যাল স্টেটে থাকবে আমাদের ফ্লো, তখন আমরা জাস্ট সি লিখে দিচ্ছি নিচে সাবস্ক্রিপ্ট আকারে, zc is equal to ac root over dc, যেটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন 3। এখন আমাদের ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3 এই দুটোকে আমরা একটু ম্যাচ করতে চাই। যদি আমরা ম্যাচ করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, আলফা কিউ স্কোয়ার ওভার 2g ac স্কোয়ার ইজ ইকুয়াল টু dc বাই 2। কারণ আমরা জানি আলফা ভিসি স্কোয়ার ওভার 2g আর আলফা কিউ স্কোয়ার ওভার 2g ac স্কোয়ার একই জিনিস। তো আলফা ভিসি স্কোয়ার ওভার 2g ইজ ইকুয়াল টু যদি dc ওভার 2 হয়, তাহলে আলফা কিউ স্কোয়ার ওভার 2g ac স্কোয়ার ইজ ইকুয়াল টু dc বাই 2ই হবে। ওকে, এখান থেকে আমরা কি করতে পারি, ac স্কোয়ার ওভার dc ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে কিউ স্কোয়ার ওভার জি ওভার আলফা, কারণ বোথ সাইড থেকে 2 আর 2 এলিমিনেট হয়ে যায়, শুধু থাকে এইটুকুই, যেখানে আমরা এসি স্কোয়ার ওভার ডিসি ইজ ইকুয়াল টু বলতে পারি জেড সি স্কোয়ার, কারণ হচ্ছে ইকুয়েশন 3 বলছে জেড সি ইজ ইকুয়াল টু এসি রুট ওভার ডিসি। সো আমরা এখন বলতে পারি এখান থেকে জেড সি ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার ওভার জি ওভার আলফা, অর যদি আমরা এখন এটাকে রুট ওভার করে দেই, বর্গমূল করি, তাহলে পাবো হচ্ছে জেড সি ইজ ইকুয়াল টু কিউ ওভার রুট ওভার জি ওভার আলফা। আশা করি আমরা বুঝতে পেরেছি। নাও আমরা যে ফর্মুলাটা জানি ফ্লুইড নাম্বার স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আলফা ভি স্কোয়ার ওভার জিডি ইজ ইকুয়াল টু আলফা কিউ স্কোয়ার ওভার জি এ স্কোয়ার ডি। এই আলফা ভি স্কোয়ার বাই জি এর পরিবর্তে আমরা মূলত নিয়ে এসেছি আলফা কিউ স্কোয়ার ওভার জি এ স্কোয়ার, সাথে ডি ছিল, ডি গুণ আকারে রয়ে গিয়েছে এখানে। পরবর্তীতে আমরা এখান থেকে আলফা কিউ স্কোয়ার ওভার জি, মানে জিটাকে উপরের দিকে নিয়ে এসেছি, একই থাকে টার্ম, কোনো সমস্যা হয় না, কারণ জিটা নিচের দিকে চলে আসলো একই থাকে। তো আলফা কিউ স্কোয়ার ওভার জি ওভার এ স্কোয়ার ডি, এইটুকু হচ্ছে আমাদের জেড সি স্কোয়ার ওভার জি জেড স্কোয়ার, কারণ হচ্ছে আমরা এখানে দেখে এসেছি যে কিউ আলফা কিউ স্কোয়ার রুট ওভার জি ডিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এস স্কোয়ার। এই যে জেড সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা যেটা জানি যে জেড সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফা, এই আগের স্লাইড থেকে আমরা দেখতে পাচ্ছি কিউ স্কোয়ার ওভার জি ওভার আলফা, বা বলা যেতে পারে আলফা কিউ স্কোয়ার ওভার জি। তাহলে আমাদের আলফা কিউ স্কোয়ার ওভার জি এইটুকু হচ্ছে আমাদের জেড সি স্কোয়ার, আর আমাদের জেড সি ইজ ইকুয়াল টু ছিল জেড ইজ ইকুয়াল টু ছিল এ রুট ওভার ডি, তাহলে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এস স্কোয়ার ডি। এখানকার এই এইচ এস স্কোয়ার ডি কে আমরা বলতে পারি জেড স্কোয়ার। আমি আরেকবার একটু বলতে চাচ্ছি, আমাদের ফ্লুইড নাম্বার এর স্কোয়ার ছিল আলফা ভি স্কোয়ার ওভার জিডি, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ ওভার এ, তার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার ওভার এ স্কোয়ার, যেটা আমরা এখানে বসিয়েছি আলফা কিউ স্কোয়ার ওভার জি এ স্কোয়ার ডি। জিটাকে আমরা উপরে নিয়ে আসলাম, নিয়ে আসা যাবে ইজিলি, কারণ হচ্ছে আমরা এখানে ফ্র্যাকশন আকারে দেখানো হয়েছে, ভগ্নাংশ আকারে, সো কোনো সমস্যা নেই। আর আমরা এই আলফা কিউ স্কোয়ার ওভার জি এর মানে হচ্ছে জেড সি স্কোয়ার ওভার এ স্কোয়ার ডি, যেটা হচ্ছে জেড স্কোয়ার। তাহলে যখন আমাদের ফ্লো ক্রিটিক্যাল, তখন ফ্লুইড নাম্বারের ভ্যালু কত? 1, আমরা জানি 1, তাহলে ফ্লুইড নাম্বার স্কোয়ার করলেও আমরা 1 পাবো, আর 1 মাইনাস এফ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো 1 মাইনাস এফ আর স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা মাত্র পেয়েছি জেড সি স্কোয়ার ওভার জেড স্কোয়ার।
আমরা লিখতে পারি 1 মাইনাস জেড সি স্কোয়ার ওভার জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর আমরা আবার এটাও লিখতে পারি যে জেড সি স্কোয়ার যে জিনিসটা আমরা মাত্র লিখে এসেছিলাম 1 মাইনাস আলফা কিউ স্কোয়ার ওভার জি স্কোয়ার ডি ইজ ইকুয়াল টু 0। সো আমরা কিন্তু চাইলে এভাবেও লিখতে পারতাম সরাসরি 1 মাইনাস এফ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর এফ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কিন্তু এই জিনিসটুকুও জানি, এই জিনিসটুকু না করলেও কোনো সমস্যা নেই, সরাসরি আমরা এটা বলতে পারি 1 মাইনাস আলফা কিউ স্কোয়ার জি ওভার জি স্কোয়ার ডি ইজ ইকুয়াল টু 0। ওকে, এইটুকু পর্যন্তই আমাদের মূলত হচ্ছে সেকশন ফ্যাক্টর। মানে সেকশন ফ্যাক্টর মানে জিনিসটা হচ্ছে যে আমাদের জেড বা জেড সি সম্পর্কে পরিচিত থাকা, কারণ পরবর্তীতে আমাদের এই সেকশন ফ্যাক্টর কাজটা লাগবে। সেটা কোথায় লাগবে সেটা আমরা দেখতে পাচ্ছি এর পরের টপিকে আমাদের, সেটা হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ক্রিটিক্যাল ফ্লো কম্পিউটেশন, যেখানে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু c1 h টু দি পাওয়ার m, ইকুয়েশন নাম্বার 7। এখানে c1 এবং m এর সাথে আমাদের পরিচিত হতে হবে, কারণ হচ্ছে আমরা অলরেডি z সম্পর্কে জানি, z হচ্ছে আমাদের সেকশন ফ্যাক্টর, h হচ্ছে আমাদের ডেপথ অফ ফ্লো, কিন্তু আমরা c1 এবং m এর সাথে পরিচিত নয়। তো c1 হচ্ছে কোএফিশিয়েন্ট, m is an exponent which is known as the hydraulic exponent for critical flow computation। যখন ক্রিটিক্যাল ফ্লো কম্পিউটেশন আমরা করব, মানে যখন আমরা ক্রিটিক্যাল ফ্লো এর প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব, তখন আমাদের একটা টার্মের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক এক্সপোনেন্ট। এই হাইড্রোলিক এক্সপোনেন্ট কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি ইকুয়েশন 7 এর বোথ সাইডে লগ নেই, সহজ ভাষায় বললে যদি আমরা নেই হচ্ছে লন, যেটাকে আমরা নেপিয়ার লগারিদম নামেও চিনি, তাহলে এই পাশে আসলো লন জেড স্কোয়ার, এই পাশে আসলো লন c1 h টু দি পাওয়ার m। তো আমরা ইজিলি বুঝতে পারছি যে আমাদের যেই পাওয়ার আছে, পাওয়ারটা কি আসবে সামনে কোএফিশিয়েন্ট বা সহগ আকারে চলে আসবে, থাকবে হচ্ছে 2 লন জেড ইজ ইকুয়াল টু, এই জায়গায় যেহেতু দুইটা টার্ম মাল্টিপ্লিকেশন আকারে আছে সেটা যোগ আকারে চলে আসবে লন c1 প্লাস লন h টু দি পাওয়ার m। আর আমরা জানি যে এখানে পরবর্তীতে শুধু থাকবে হচ্ছে m লন h। এর কারণ হচ্ছে যে যখন আমরা এখানে লন জেড কে ডিফারেন্সিয়েশন করব h এর সাপেক্ষে, তখন ddh অফ লন জেড তো থাকবে, কিন্তু যেহেতু c নিজে একটা কনস্ট্যান্ট, তাহলে লন c ও হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে যখন আমরা h এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তখন এই ভ্যালুটা হয়ে যাবে 0, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনের ভ্যালু হয় 0, তখন থাকবে শুধুমাত্র আমাদের m লন h। এর মাঝে m কনস্ট্যান্ট, এই জন্য m টা বাইরে থাকবে, আর ddh অফ লন h এর ভ্যালু হচ্ছে 1/h। তো এই যে লন z এর সামনে যে 2 ছিল সেই 2টা এই পাশে চলে আসবে, আর আমাদের তখন ওভারঅল ভ্যালু থাকবে হচ্ছে ddh অফ লন z ইজ ইকুয়াল টু m/2h। আমি আরেকবার একটু বলতে চাচ্ছি যে লন বোথ সাইডে আমরা লন নেওয়ার পরে আমাদের এরকম 2 লন z ইজ ইকুয়াল টু লন c1 প্লাস লন h টু দি পাওয়ার m থাকলো, যেটাকে আমরা যখন h এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তখন আমাদের লেফট সাইডে থাকবে ddh অফ লন z, কিন্তু লন c1 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, যেহেতু এটি একটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 0, আর m লন h এর ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে m/h। তো লন z এর সাথে যে 2 ছিল সেটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে তখন সেটা হবে হচ্ছে m/2h। ওকে, এখন আমাদের যে ইকুয়েশন 2 ছিল, আমরা ইকুয়েশন 2টা আরেকবার একটু দেখি, z ইজ ইকুয়াল টু a রুট ওভার d। আবার আমরা একটা জিনিস জানি যে আমাদের d ইজ ইকুয়াল টু কি a ওভার b, কারণ আমাদের হাইড্রোলিক ডেপথ মানেই হচ্ছে এরিয়াকে যদি আমরা উইডথ দিয়ে ডিভাইড করি তাহলে আমরা হাইড্রোলিক ডেপথ পাবো। তাহলে ভ্যালুটা আমরা বসাই যে z ইজ ইকুয়াল টু a রুট ওভার d, অর a মাল্টিপ্লাইড রুট ওভার a ওভার b ইজ ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার 1 আর এখানে a এর পাওয়ার হাফ, ওভারঅল a টু দি পাওয়ার 3/2, আর যেহেতু b টা নিচে আছে ভাগ আকারে তাহলে b টু দি পাওয়ার মাইনাস হাফ। এবারও আমরা বোথ সাইডে নেপিয়ার লগারিদম নিব, সেটা হচ্ছে লন z ইজ ইকুয়াল টু লন a টু দি পাওয়ার 3/2 যেহেতু গুণ আকারে আছে, প্লাস লন b টু দি পাওয়ার মাইনাস হাফ, বা সামনে যদি চলে আসে সহগ আকারে তখন আমরা পাবো 3/2 লন a মাইনাস হাফ লন b।
এটাকেও আমরা h এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সরি, ddh of ln z is equal to 3/2 ddh of ln a, কারণ 3/2 নিজে একটি কনস্ট্যান্ট, সে বাইরে থাকবে, ddh of ln a, ঠিক সেম মাইনাস আপটাও বাইরে থাকবে, ddh of ln b। এখন আমাদের যেটা থাকলো যে আমরা জানি যে ln কে ডিফারেন্সিয়েট করলে আমাদের 1 বাই ফাংশন আকারে চলে আসে, তাহলে আমরা লিখতে পারি 3/2 into 1 by a into ddh of a মাইনাস এই যে হাফ থাকলো, ddh of ln b কে করলে আমরা পাবো 1 by b into ddh of b। বা সাজিয়ে যদি আমরা আরেকটু লিখি, আমি এর আগে একটু আগে বলে এসেছি যে ddh of a এর মানে হচ্ছে b, কারণ এরিয়াকে আমরা ডেপথ দিয়ে ডিভাইড করলে আমরা উইডথ পাবো। তো 3/2 into b by a minus 1 by 2b into ddh of b। তো আমরা যদি এখান থেকে 1/2a কমন নেওয়ার ট্রাই করি, তাহলে এই পাশে শুধু থাকবে 3b মাইনাস, এই পাশে কিন্তু a নাই, আমরা ইচ্ছাকৃতভাবে 1/2a কমন নিয়েছি, তাই ব্যালেন্স করার জন্য এই পাশে উপরে a দিতে হবে, যাতে কাটাকাটি করে শুধু 1/2টাই থাকে, তাহলে a by b into ddh of b। তো 1/2a into 3b মাইনাস a by b মানে হচ্ছে আমাদের d, সাথে ddh of b রয়ে গেল। এটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন নাম্বার 9। তো আমাদের ইকুয়েশন নাম্বার 8, এটিও হচ্ছে ddh of ln z। ইকুয়েশন নাম্বার 9, এটিও হচ্ছে ddh of ln z। তাহলে আমরা দুটোকে ইকুয়েট করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদের ওপাশে আমরা যেহেতু পেয়েছি m/2h, এই m/2h আর আমাদের এই যে জিনিস, এই দুটো একই এবং সমান, তাই আমরা বলতে পারি m/2h is equal to 1/2a into 3b minus d into ddh of b, or m is equal to h over a 3b minus d into ddh of b, ইকুয়েশন নাম্বার 10। এবং আমাদের এই ইকুয়েশনটাই হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট এর জেনারেল ইকুয়েশন, মানে আমরা যে কোনো চ্যানেল সেকশনের জন্যই এটা ইউজ করতে পারবো। তবে এই জেনারেল ইকুয়েশনে প্রত্যেকটা টার্ম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমাদের যদি আমরা রেক্টেঙ্গুলার চ্যানেল নেই, রেক্টেঙ্গুলার চ্যানেলের এরিয়ার যে ফর্মুলা, সেটা কিন্তু ট্রাপিজয়েডাল চ্যানেলের বেলায় হবে না, বা ট্রায়াঙ্গুলার চ্যানেলের বেলায় হবে না। এবং এই ব্যতিক্রমের জন্যই রেক্টেঙ্গুলার চ্যানেল বলি বা ট্রায়াঙ্গুলার, ট্রাপিজয়েডাল বা প্যারাবোলিক চ্যানেল যাই বলি না কেন, প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই হাইড্রোলিক এক্সপোনেন্টের মান আলাদা আসবে। সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল দেওয়া আছে যে ভ্যালুজ অফ m ফর ডিফারেন্ট চ্যানেল সেকশনস। রেক্টেঙ্গেল অ্যান্ড ওয়াইড চ্যানেল সেকশনের জন্য m এর ভ্যালু 3, ট্রায়াঙ্গেল চ্যানেলের জন্য 5, প্যারাবোলা চ্যানেলের জন্য হচ্ছে আমাদের 4। ট্রাপিজয়েড চ্যানেলের বেলায় একটু বড় ফর্মুলা, এটা আমাদের ম্যাথমেটিক্স করার জন্য ফর্মুলাটা হয়তো মুখস্থ করা লাগতে পারে। 3 into 1 plus 2s into h over v whole square minus 2s into h over v into 1 plus s into h over v whole over 1 plus 2s into h over v into 1 plus s into h by v। আমরা এই টোটাল ফর্মুলার মাঝে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এখানে s একটা চ্যানেলের স্লোপ তো ফিক্সড, কিন্তু h আর b এই জিনিসগুলা কয়েকবার আসছে। তো আমাদের সামনে আমরা একটা জিনিস দেখবো, আমরা একটা অ্যাসাইনমেন্ট দেখবো যে ট্রাপিজয়েড চ্যানেলের হাইড্রোলিক এক্সপোনেন্টের ভ্যালুটা h by b, s into h by b এর একটা ফাংশন। এখানে s into h by b দেখা যাচ্ছে সব জায়গায়, এখানেও s into h by b, 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 s into h by b। তার মানে ওভারঅল এটা একটা s into h over b এর একটা ফাংশন। সার্কুলার চ্যানেলের জন্য এরকম একটা ফর্মুলা দিয়ে রেখেছি, কিন্তু এটা আমাদের জন্য লাগবে না, আমরা মূলত এই কয়েকটা চ্যানেল সম্পর্কে জানলেই চলবে। তো আমাদের যে একটা কোশ্চেন আমি এখানে রেখেছি সেটা হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট মানে যেটা রেক্টেঙ্গুলার চ্যানেল সেকশনের জন্য এর ভ্যালু হচ্ছে 3, যেটা আমরা এখানেও দেখলাম এই মাত্র। এটাই আমরা প্রুফ করব, এটা কিভাবে আসলো। তো আমাদের যে জেনারেল ইকুয়েশন সেটা আমরা মাত্র একটু আগে প্রুফ করে এসেছি, m is equal to h over a into 3b minus d into ddh of b। ওকে, তো আমরা রেক্টেঙ্গুলার চ্যানেল সেকশনের এরিয়ার ফর্মুলা জানি, a is equal to bh বসিয়ে দিলাম 3b
ডি হাইড্রোলিক ডেপথের ফর্মুলা হচ্ছে A/B DDH অফ B। তো H আর H এলিমিনেট হয়ে যেয়ে থাকছে শুধু 1/B 3B মাইনাস A/B। এরিয়াকে যদি আমরা উইডথ দিয়ে ডিভাইড করি তাহলে থাকবে শুধু ডেপথ H ইন্টু DDH অফ B। এখন রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য যেহেতু আমাদের উইডথ ফিক্সড মানে কনস্ট্যান্ট, তো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি যে কোনো কিছুর সাপেক্ষে তার ভ্যালু কিন্তু হবে 0। তার মানে আমাদের এই H ইন্টু DDH অফ B টোটাল টার্মটাই বাদ হয়ে যায়, থাকে শুধুমাত্র হচ্ছে 1/B মাল্টিপ্লাইড বাই 3B। B আর B এলিমিনেট বা কাটাকাটি হয়ে যায়, তখন শুধুমাত্র থাকে হচ্ছে 3। এর জন্যই আমাদের M এর ভ্যালু রেক্টেঙ্গুলার চ্যানেল সেকশনের জন্য হচ্ছে 3। তো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট রেখেছি আমি এখানে দুটো। একটি হচ্ছে শো দ্যাট হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর এ ট্রায়াঙ্গুলার চ্যানেল ইজ 5, যেটা আমরা এই টেবিলে দেখেছি। ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য 5 এবং ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য প্রুভ দ্যাট ফর ট্রাপিজয়েডাল চ্যানেল m is a function of s into h/b only। এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই বা কনফিউজড থাকার মতো কিছু নেই, টোটাল প্রসিডিউরটা একই রকম। জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে a এর মানটা প্রত্যেকটা চ্যানেল সেকশনের জন্য আলাদা। তো আমরা যার যার ফর্মুলা, আমরা ট্রায়াঙ্গুলার চ্যানেলের এ এর ফর্মুলা জানি, ডি এর ফর্মুলা জানি, জাস্ট বসিয়ে দিব, বসিয়ে দিলেই ভ্যালুগুলো চলে আসবে, আর কিছুই না। আশা করি আপনারা পারবেন। একই কথা ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য, এখানে এ এর ফর্মুলা এবং ডি এর ফর্মুলা, এই ফর্মুলাগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। নাও নেক্সট টপিক, ডেপথ ডিসচার্জ কার্ভ। আমরা নাম দেখেই বুঝতে পাচ্ছি যে আমরা যে কার্ভটা নিয়ে এখন আলোচনা করব সেটা ডেপথ এবং ডিসচার্জ রিলেটেড। তো আমি এখানে আপনাদের সামনে ডেফিনিশনটা লিখেছি, আমরা একটু ডেফিনিশনটা দেখি। কার্ভ অবলিক প্লট that shows the variation of discharge with the depth at a channel section and for a constant specific energy is called depth discharge curve। মানে হচ্ছে কি, যে কার্ভ বা প্লটটা ডিসচার্জের ভ্যারিয়েশন দেখাবে ডেপথের সাথে, তার মানে আমাদের এই যে ডেপথের সাথে সাথে ডিসচার্জ, যেমন এখানে ডেপথ 0, ডিসচার্জও 0। এখানে আমাদের যে ক্রিটিক্যাল ডেপথ, সেখানে আমরা এইরকম পাচ্ছি, এই যে ক্রিটিক্যাল ডেপথের জন্য ডিসচার্জ এরকম, এখানে আবার যে ডিসচার্জ 0। তার মানে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন পয়েন্টে আমরা এই যে আমরা যদি এই জোনে থাকি তাহলে এই জোনের জন্য আমরা পাবো হচ্ছে এইটুকু, এই পয়েন্ট পাবো আমাদের ডিসচার্জ হবে এরকম। তার মানে ডেপথের সাথে সাথে আমাদের ডিসচার্জের চেঞ্জ হচ্ছে, ডেপথের সাথে সাথে যে ডিসচার্জের চেঞ্জ হচ্ছে, এটাকে যে কার্ভের সাথে কার্ভের মাধ্যমে আমরা প্লট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের কি ডেপথ ডিসচার্জ কার্ভ। তবে শর্ত হচ্ছে এনার্জি ডেপথের যে কার্ভটা ছিল, যেটা স্পেসিফিক এনার্জি কার্ভ, সেখানে যেমন কনস্ট্যান্ট ডিসচার্জ ছিল, এখানে হচ্ছে কনস্ট্যান্ট এনার্জি, মানে জাস্ট উল্টো। আগের বার ছিল কনস্ট্যান্ট ডিসচার্জের বেলায় এনার্জি এবং ডেপথের মাঝে যে রিলেশন, আর এবার হচ্ছে কনস্ট্যান্ট এনার্জি এর জন্য ডেপথ এবং ডিসচার্জের যে সম্পর্ক, সেটাই হচ্ছে ডেপথ ডিসচার্জ কার্ভ। এবং এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই পয়েন্ট, এই যে H is equal to HC, মানে ক্রিটিক্যাল ফ্লো কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসচার্জ ম্যাক্সিমাম। তো এনার্জির বেলায় কিন্তু আমরা দেখেছিলাম ক্রিটিক্যাল ফ্লো এর সময় আমাদের এনার্জি মিনিমাম। তো আমরা এটাও প্রুফ করব একটু পরেই। কোশ্চেনটা হচ্ছে আমাদের কি, প্রুভ দ্যাট দ্য ফ্লো ইজ ক্রিটিক্যাল ফর ম্যাক্সিমাম ডিসচার্জ, মানে ম্যাক্সিমাম ডিসচার্জের সময় আমরা দেখবো হচ্ছে আমাদের ফ্লোটা ক্রিটিক্যাল। তো আমাদের যে এনার্জি ইকুয়েশন আমরা বারবার বলছি, ইজ ইকুয়াল টু H প্লাস আলফা কিউ স্কোয়ার ওভার 2G/s স্কোয়ার। এখান থেকে আমরা শুধু কিউ স্কোয়ারের ভ্যালুটাও বের করতে পারি, সেটা বের করলে আমাদের এরকম বের করতে পারি 2G/s স্কোয়ার মাল্টিপ্লাইড বাই E মাইনাস H। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আলফাটা কোথায়। আলফাটা না লিখলেও চলে, লিখলেও হয়, তবে ভেলোসিটির সাথে থাকলে আলফাটা লেখা উচিত। ডিসচার্জের সাথে আলফাটা না থাকলেও কোনো সমস্যা নেই, রাখা হয় না সাধারণত।
আবার আমরা শুধুমাত্র যদি ই মাইনাস এইচ করতে চাই তাহলে আমাদের 1 নাম্বার ইকুয়েশন থেকেও আমরা দেখতে পাচ্ছি যে ই মাইনাস এইচ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার ওভার 2g স্কোয়ার, মানে এই 2g স্কোয়ারটা এই পাশে ভাগ আকারে চলে আসবে। তো এই দুটোকে আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এই দুটো দিলাম। এখন ইকুয়েশন 1 যেটা, সেটাকে আমরা এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। তো এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা যেহেতু পাওয়ার আছে আমরা জানি ddx of x to the power n is equal to nx to the power n minus 1। তো ওই ফর্মুলা আমরা যদি এখানে খাটাই তাহলে আমরা এই 2 টা সামনে চলে আসবে, 2q ddh of q is equal to আমাদের এখানে মূলত ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা খাটাতে হবে। এখানে 2g a স্কোয়ার কে আমরা ধরবো হচ্ছে u আর e মাইনাস h কে ধরবো v। তাহলে একবার এটাকে ফিক্সড রেখে এটাকে ডিফারেন্সিয়েট করব, আর একবার এটাকে ফিক্সড রেখে মানে e মাইনাস h কে ফিক্সড রেখে 2g a স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা যদি করি 2g a স্কোয়ার কে ফিক্সড রেখে e মাইনাস h, যেহেতু এনার্জি কনস্ট্যান্ট তাই এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 0, আর মাইনাস h কে করলে আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে মাইনাস 1 প্লাস আবার e মাইনাস h কে এবার আমরা ফিক্সড রেখে 2g a স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করব। এর মাঝে 2g টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এই জন্য এটা সেটা পাশে গুণ আকারে রয়ে গেছে, আর a স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে 2a ইন্টু ddh অফ a। ওকে, তাহলে এই মাইনাস 1 দিয়ে 2g a স্কোয়ার কে গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2g a স্কোয়ার প্লাস এখানে আমাদের যে e মাইনাস h এর ভ্যালুটা ইকুয়েশন 2 তে আমরা দেখে আসছি যে আলফা ভি স্কোয়ার ওভার 2g। আমরা এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, আলফা ভি স্কোয়ার ওভার 2g ইন্টু 2g ইন্টু 2a ইন্টু এই যে ddh অফ a সমান হচ্ছে আবারও আমরা সেই b বলতে পারি। তো এই 2g আর 2g এলিমিনেট হয়ে যায়, থাকে হচ্ছে আলফা ভি স্কোয়ার, সেটা কিন্তু আমরা এখানে এরকম রাখছি না। এখানে আমাদের মাইনাস 2g স্কোয়ার থাকলো, আমরা এটাকে কমন নিতে চাচ্ছি। মাইনাস 2g স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এই পাশে থাকবে শুধু 1 মাইনাস এখানে ওভারঅল তখন থাকে হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার ওভার জি এ ওভার বি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে চলে আসছে। তো আমাদের যেই 1 মাইনাস ভি স্কোয়ার ওভার জি এ ওভার ভি, এই এ ওভার ভি মানে কিন্তু হচ্ছে আমাদের জিডি ডি। তো 1 মাইনাস ভি স্কোয়ার ওভার জিডি, এই ভি স্কোয়ার ওভার জিডি হচ্ছে আবার এফ আর স্কোয়ার। তাহলে আমাদের কি পাওয়া গেল, 2q ইন্টু ddh অফ q ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2g স্কোয়ার ইন্টু 1 মাইনাস এফ আর স্কোয়ার। তো আমরা ম্যাক্সিমাম ডিসচার্জ, আমাদের এই ম্যাক্সিমাম ডিসচার্জের এই পয়েন্ট আমরা কি দেখছি, আমাদের স্লোপ 0। তাহলে আমরা বলবো যে dq বাই dh or ddh of q is equal to 0, বা যেটা আমরা পেয়েছি ddh of মানে 1 minus fr square is equal to 0 or fr equal to 1। আর যেহেতু ফ্লুইড নাম্বারের ভ্যালু যদি আমরা 1 পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে দ্য ফ্লো ইজ ক্রিটিক্যাল ফর ম্যাক্সিমাম ডিসচার্জ, কারণ আমরা ম্যাক্সিমাম ডিসচার্জের জন্যই ডিফারেন্সিয়েশনের ভ্যালু ধরে নিয়েছি 0। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি আরো একটি কোশ্চেন রেখেছি, সেটি হচ্ছে কম্পিউট দ্য ক্রিটিক্যাল ডেপথ ফর এ রেক্ট্যাঙ্গুলার চ্যানেল। মানে আমরা যে এতক্ষণ ধরে এইচসি ধরছি সেটা কিন্তু সব চ্যানেলের জন্যই ভ্যালু সেম হবে না। আলাদা আলাদা চ্যানেলের জন্য, চ্যানেল সেকশনের জন্য আলাদা আলাদা ক্রিটিক্যাল ডেপথ আমরা পাবো। আমাদের যখন ফ্লোটা ক্রিটিক্যাল তখন আমরা এই ফর্মুলা অলরেডি দেখে এসেছি দুবারই, ZC is equal to Q over root over G over alpha and আবার AC root over DC। তাহলে আমরা এই দুটো ফর্মুলাকে একই সাথে মার্জ করতে পারি, বলতে পারি AC root over DC is equal to Q over root over G over alpha। বোথ সাইডকে আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে আমরা এই পাশে লেফট সাইডে থাকবে হচ্ছে AC স্কোয়ার DC is equal to, যেহেতু আবার ওই স্কোয়ার ফরম্যাটে চলে আসছে তাই আমরা আলফাটা এখানে রাখছি, আলফা কিউ স্কোয়ার জি, কারণ আমাদের এইখানকার এই আলফাটা উপর থেকে নিচ থেকে উপরে চলে আসবে। এখন আমাদের রেক্টেঙ্গুলার চ্যানেল সেকশনের জন্য আমরা প্রত্যেকটা জিনিসের এই ফর্মুলা জানি। এরিয়াও হচ্ছে বি ইন্টু এইচসি, এসি ইজ ইকুয়াল টু বি ইন্টু এইচসি, ডিসি ইজ ইকুয়াল টু মানে হচ্ছে ক্রিটিক্যাল হাইড্রোলিক ডেপথ হচ্ছে ক্রিটিক্যাল এরিয়া ওভার ক্রিটিক্যাল উইথ। আবার আমরা এই এইচসির ভ্যালু জানি বিএইচসি, বিসি আর স্মল বি একই ভ্যালু, কারণ রেক্টেঙ্গুলার চ্যানেলের উপরে বলেন টপ উইথ বা বটম উইথ অলওয়েজ সেম। তার মানে বিএইচসি ওভার বি ইজ ইকুয়াল টু এইচসি। তার মানে আমাদের রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য আমাদের যেই ক্রিটিক্যাল
হাইড্রোলিক ডেপথ সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথের সমান। হ্যান্স মানে এরপরে আমাদের কি আছে এসি স্কোয়ার। তো যেহেতু আমাদের এসি ইজ ইকুয়াল টু বিএইচসি, তা এসি স্কোয়ার তাহলে কি হবে বি স্কোয়ার এইচসি স্কোয়ার ইন্টু ডিসি। ডিসি এর ভ্যালু আমরা পেয়েছি এইচসি, তার মানে বি স্কোয়ার এইচসি স্কোয়ার ইন্টু এইচসি ইজ ইকুয়াল টু আলফা কিউ স্কোয়ার ওভার জি। তো আমরা দেখলাম এইচসি স্কোয়ার আর এইচসি গুণ করলে হয় এইচসি কিউব, বি স্কোয়ার দিয়ে আমরা এখানে ডিভাইড করে দিলাম। এইচসি কিউব ইজ ইকুয়াল টু আলফা কিউ স্কোয়ার ওভার জিবি স্কোয়ার, যেখান থেকে আমরা পরবর্তীতে কিউব রুট বা ঘনমূল করলে পাবো হচ্ছে এইচসি ইজ ইকুয়াল টু কিউব রুট আলফা কিউ স্কোয়ার ওভার জিবি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্রিটিক্যাল ডেপথের ফর্মুলা। কিন্তু যদি আমরা ওয়াইড চ্যানেল নেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইউনিট ডিসচার্জ চলে আসে, যেটাকে আমরা স্মল কিউ দিয়ে ইন্ডিকেট করি, এবং এর ফর্মুলা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু স্মল কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ওভার বি। সেক্ষেত্রে আমাদের তখন ফর্মুলা হয়ে যায় হচ্ছে কিউব রুট আলফা কিউ স্কোয়ার স্মল কিউ স্কোয়ার ওভার জি। খুবই সহজ একটা জিনিস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখানেও আমি একটি অ্যাসাইনমেন্ট রাখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমি এখানে কম্পিউটেশনটা দেখিয়েছি রেক্টেঙ্গুলার চ্যানেল বা রেক্টেঙ্গুলার ওয়াইড চ্যানেলের জন্য। আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে কম্পিউট দ্য ক্রিটিক্যাল ডেপথ ফর এ ট্রায়াঙ্গুলার চ্যানেল। এখানেও কনফিউজড হওয়ার কিছু নাই, প্রত্যেক ক্ষেত্রেই জাস্ট খালি ফর্মুলাটা চেঞ্জ হবে, একই প্রসিডিউর, জাস্ট এসি এর ভ্যালু বিএইচসি এর পরিবর্তে ট্রায়াঙ্গুলার চ্যানেলের যে এরিয়া, ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য যে হাইড্রোলিক ডেপথ, যেটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে দেখে এসেছি, জাস্ট ওই ভ্যালুগুলো যদি আমরা এই ফর্মুলাগুলোতে ইনপুট করে দেই তাহলেই চলে আসবে। এখন আমি আপনাদের এখানে দুটো প্রবলেম রাখার চেষ্টা করেছি, বইয়ে আরো অনেক প্রবলেম আছে, অ্যাসাইনমেন্ট আকারেও আমি দিয়েছি। আশা করি আপনারা যদি প্রবলেমগুলো প্র্যাকটিস করেন তাহলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 3.3 আব্দুল হালিম স্যারের বই, পেজ 36। এখানে খুবই সহজ একটি কোশ্চেন। কম্পিউট দ্য ক্রিটিক্যাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি ইন এ ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেল উইথ স্মল কিউ ইজ ইকুয়াল টু 3 মিটার স্কোয়ার পার সেকেন্ড, rectangular channel with small b is equal to 6 meter and capital Q is equal to 20 meter cube per second. ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য স্লোপের ভ্যালু দেওয়া আছে আমার 2 এবং ডিসচার্জের ভ্যালু দেওয়া আছে 10 মিটার কিউব পার সেকেন্ড। ইন অল কেসেস অ্যাজিউম আলফা ইজ ইকুয়াল টু 1.12, কারণ আমাদের আলফার ভ্যালু 1 না দিয়ে অন্য একটা স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে। আমরা সলিউশন করা শুরু করি। খুবই সহজ জিনিস, ক্রিটিক্যাল ডেপথ মানে এইচসি এর ভ্যালু আর ভ্যালোসিটির ভ্যালু মানে ভ্যালোসিটির ভ্যালু বের করতে বলা হয়েছে। তো যেহেতু স্মল কিউ দেওয়া আছে এবং এটা বলা আছে ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেল, তার মানে আমাদের আগের যেই ফর্মুলাটা দেখে এসেছি ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য এইচসি ইজ ইকুয়াল টু কিউব রুট আলফা কিউ স্কোয়ার ওভার জি। এই ফর্মুলাতে আমরা জাস্ট ভ্যালুটা পুট করে দিব। আলফার ভ্যালু দেওয়া আছে 1.1, কিউ এর ভ্যালু দেওয়া আছে 3 ওভার জি এর ভ্যালু আমরা জানি 9.81। তাহলে চলে আসছে আমাদের ক্রিটিক্যাল ডেপথ। আর আমরা ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে কিউ বাই এ, কিন্তু যখন ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেল তখন আমাদের ইউনিট ডিসচার্জ বসানো হলে ভিসি ইজ ইকুয়াল টু কিউ ওভার এইচসি লিখা যায়, যেখানে স্মল কিউ এর ভ্যালু আমরা জানি 3, এইচসি এর ভ্যালু আমরা মাত্র হিসাব করে বের করলাম 1.01। তাহলে আমাদের বের হয়ে চলে আসে হচ্ছে 2.97 মিটার পার সেকেন্ড। খুবই সহজ। একই প্রসিডিউরে আমরা বের করতে পারি রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য। রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য হচ্ছে স্মল বি এর মান দেওয়া আছে 6 মিটার, ডিসচার্জের ভ্যালু দেওয়া আছে 20 মিটার কিউব পার সেকেন্ড। তো ইজিলি আমরা জাস্ট ফর্মুলাতে ভ্যালু পুট করব। আমি যে ফর্মুলা মাত্র প্রুফ করে এসেছি সেখানে ভ্যালু পুট করলে আমরা পেয়ে যাব 1.08। আর যেহেতু আমাদের ভ্যালোসিটির ফর্মুলা হচ্ছে কিউ বাই এ, এটা ওয়াইড না, শুধু নর্মাল একটি রেক্টেঙ্গুলার চ্যানেল, তাই কিউ বাই এর মাঝে আমাদের কিউ এর ভ্যালু দেওয়া আছে, এসি এর ভ্যালুটা দেওয়া নাই। যেহেতু ক্রিটিক্যাল কন্ডিশনের ভ্যালোসিটি এই জন্য আমরা এসি লিখেছি। এসি এর ভ্যালুটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। বি এর ভ্যালু দেওয়া আছে, এইচসি এর ভ্যালু আমরা মাত্র কম্পিউট করেছি যে 1.08। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিসি এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে 3.08। ঠিক একই রকম ভাবে আমরা ট্রায়াঙ্গুলার চ্যানেল করব, তবে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু ফর্মুলাটা আলাদা। এখানে স্লোপের ভ্যালু দেওয়া আছে 2 আর ডিসচার্জ দেওয়া আছে 10 মিটার কিউব পার সেকেন্ড। তো ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্রিটিক্যাল ডেপথের ফর্মুলা হচ্ছে 2 আলফা কিউ স্কোয়ার
ওভার জি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/5। তো এখানে আমরা সবই জানি, আলফার ভ্যালু জানি, কিউ এর ভ্যালু জানি, জি আমরা নিজেরাই জানি 9.81, এস এর ভ্যালু দেওয়া আছে 2। তো এখানে আমাদের যে ভ্যালুটা আছে সেটা ভ্যালু পুট করলে আমরা পাচ্ছি হচ্ছে এইচসি এর ভ্যালু 1.42 মিটার। তাহলে আমাদের এই যে এসি এর ভ্যালু সেটা হচ্ছে এসএইচসি স্কোয়ার। তো এসএইচসি স্কোয়ারের জন্য আমরা যে ভ্যালুটা পুট করছি সেটা আমরা পেলাম হচ্ছে 4.01 মিটার স্কোয়ার। তাহলে আমাদের এই জায়গায় এরিয়া বের হয়ে গেল। একই ফর্মুলা ইউজ করলে আমরা ভ্যালোসিটিটা পাবো হচ্ছে কিউ ওভার এসি। কিউ এর মান জানি, ডিসচার্জের মান আমাদের দেওয়া আছে 10, আমরা ক্যালকুলেশন করে বের করেছি এরিয়ার ভ্যালু হচ্ছে 4.01। তাহলে আমাদের ভ্যালোসিটি ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য বের হয়ে গেল 2.49 মিটার পার সেকেন্ড। খুবই ইজি একটি অঙ্ক। আমাদের সেকেন্ড যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য, যেখানে আমাদের উইডথ দেওয়া আছে, বটম উইডথটা দেওয়া আছে 6 মিটার এবং স্লোপ দেওয়া আছে, সাইড স্লোপের ভ্যালু দেওয়া আছে 2। বলা হয়েছে যে ক্রিটিক্যাল ডেপথ এবং ভ্যালোসিটি ক্যালকুলেট করতে, যেখানে ডিসচার্জের ভ্যালু 50 মিটার কিউব পার সেকেন্ড, আলফা এর ভ্যালু 1। তো এখানেও আমাদের কোনো সমস্যা নাই, আমরা গিভেন ভ্যালুগুলো আগে লিখে নিলাম। ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য আমাদের যে বটম উইথ তো স্মল বি, কিন্তু টপ উইথের ফর্মুলা হচ্ছে বি প্লাস 2SH। আমাদের এখান থেকে আমরা সরাসরি বি এর ভ্যালুটা বসালাম, এস এর ভ্যালু জানি 6 + 4H, আর এ এর ফর্মুলা হচ্ছে BH প্লাস SH স্কোয়ার। এখানেও এই ফর্মুলাগুলো বসালাম, যেখানে আমরা এইচ এর ভ্যালুটা জানি না, আমরা এই এইচ এর ভ্যালুটা বের করব। আগের যেই রকম সরাসরি ফর্মুলা ছিল ট্রায়াঙ্গুলার বা রেক্টেঙ্গুলার চ্যানেলের একদম সরাসরি ক্রিটিক্যাল ডেপথের ফর্মুলা, ট্রাপিজয়েডাল চ্যানেলের বেলায় ক্রিটিক্যাল ডেপথের সরাসরি কোনো ফর্মুলা নাই। সেক্ষেত্রে আমাদের ট্রায়াল এন্ড এরর মেথড বা নিউটন রাফসন মেথড, এ ধরনের বিভিন্ন মেথড আছে, এই মেথডগুলো দিয়ে করতে হয়। তা আমি এখানে এই মেথড ট্রায়াল এন্ড এরর মেথডের মাধ্যমে এই ম্যাথটা সলভ করার চেষ্টা করেছি। আপনারা চাইলে অন্য কোনো মেথডও সলভ করতে পারেন, তবে তুলনামূলক এই মেথডটি সহজ। তো আমরা জানি কি যে আমাদের যেই সেকশন ফ্যাক্টর যেটা ZC, তার ফর্মুলা হচ্ছে কিউ ওভার রুট ওভার জি ওভার আলফা। তো কিউ এর মান জানি আমরা, জি এর মানও জানি, আলফার মানও জানি, আমরা এখানে একটা ভ্যালু পেয়ে গেছি ZC। তো আমরা কিন্তু এই ZC ইজিলি ক্যালকুলেট করতে পারি ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য। তাই আমরা এরকম ভাবে বলবো যে আমরা এখন বিভিন্ন এইচ এর ভ্যালু ধরে ZC এর ভ্যালুর কাছাকাছি বা ইকুয়াল করার চেষ্টা করব। যেই এইচ এর ভ্যালুর জন্য এই ZC এর ভ্যালু আমরা এটা পাবো, সেটাই হচ্ছে আমাদের ক্যালকুলেটেড এইচসি। আমরা সামনের দিকে গেলে আরো ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবো। ধরে নিলাম আমরা এইচ এর ভ্যালু প্রথমে 1 ধরে নিলাম। তো 1 ধরে নিলে আমাদের এখানে যে এরিয়ার ফর্মুলা দেওয়া আছে 6H প্লাস 2H স্কোয়ার, এইচ এর ভ্যালু 1 বসালে, এখানেও এইচ এর ভ্যালু বসালে, তাহলে এরিয়া আসবে 8। দেখুন এখানে এরিয়া 8। ঠিক সেম এখানে আমাদের বি এর ফর্মুলা দেওয়া আছে 6 প্লাস 4H, তো 1 বসালে 6 প্লাস 4 ইজ ইকুয়াল টু 10, তাহলে 8 পেলাম আর 10 পেলাম। তো ডি ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের ছিল হচ্ছে এ বাই বি, তার মানে 8/10 মানে 0.8। আবার আমাদের যে সেকশন ফ্যাক্টর z ইজ ইকুয়াল টু কি a রুট ওভার ডি, তো আমাদের a এর ভ্যালু পেয়ে গিয়েছি, d এর ভ্যালু পেয়ে গিয়েছি। তো ক্যালকুলেটর চাপলে আমরা দেখতে পাবো যে z এর ভ্যালু আসে 7.155, কিন্তু আমাদের z এর ভ্যালু আসতে হবে কত 15.964, যেটা অনেক ছোট, টু স্মল। তার মানে আমাদের এই যে এইচ এর ভ্যালুটা অ্যাজিউম করা একদমই উচিত হয়নি। একই প্রসিডিউরে আমরা যদি এইচ এর ভ্যালু 2 নেই, তাহলে এরকম ভাবে আমরা এ বি ডি জেড এগুলো বের করতে পারবো। যেখানে জেড এর ভ্যালু 23, এটাও অনেক বড় হয়ে গিয়েছে, এর জন্য আমি লিখেছি লার্জ। এখন আমরা একটু কম নিই, 1 আর 2 এর মাঝখানে নিতে হবে। 1.60 নিলাম, নেওয়ার পরে দেখা গেল যে এর ভ্যালুটা আসছে 16.038, আর আমাদের লাগে হচ্ছে 15.964, মানে অলমোস্ট কাছাকাছি। আর যদি 1.59 নেই তাহলে আসে হচ্ছে 15.862। এই দুইটাই খুবই কাছাকাছি। আপনি চাইলে 1.59ও নিতে পারেন, 1.60ও নিতে পারেন। তবে আমাদের জন্য হয় কি যে আমরা যখন চ্যানেল ডিজাইন করি তখন 1.59 মিটার ডেপথ আসলে ক্যালকুলেট করাটা আমাদের জন্য একটু কঠিন। এই জন্য 1.6 ভ্যালুটাই আমরা মূলত কনসিডার করি, আর এই জন্য আমাদের ক্রিটিক্যাল ডেপথের ভ্যালুটা আমরা নেই হচ্ছে 1.60 মিটার। তো যদি একবার আমরা ক্রিটিক্যাল ডেপথ পেয়ে যাই,
এই 1.60 জন্য কিন্তু আপনারা আলাদাভাবে এরিয়া ক্যালকুলেশন করতে হবে না, এখানে আপনি করে ফেলছেন অলরেডি, যেটা হচ্ছে 4.720। তো আমাদের ডিসচার্জের ভ্যালু দেওয়া ছিল 50/14.720, যার ভ্যালু হচ্ছে আমাদের ভ্যালোসিটি হচ্ছে 3.40 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের ভ্যালু বের হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের আনসার। আমি পাশাপাশি আরও কিছু প্রবলেমস দিয়েছি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করার জন্য আব্দুল হালিম স্যারের বইয়ে, পেজ 44, যা হচ্ছে 3.8, 3.9, 3.10 এর 1, 2, 3 আর 3.11 এর 1। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের যে চ্যাপ্টার এনার্জি প্রিন্সিপালস অ্যান্ড ইটস ইকুয়েশনস। থ্যাংক ইউ।